সুস্বাগতম। নেতাজি সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতার আকাঙ্ক্ষার মূর্ত বিগ্রহ। তার জীবন ত্যাগে, শুভ বৈরাগ্যে, গৌরী দাসত্বের শৃঙ্খল মোচনে উৎসর্গীকৃত। জাতীয়বাদী দেশপ্রেমী সুভাষচন্দ্রের রাজনৈতিক ব্যক্তিত্বে ঘটেছিল বহুমুখী ও বর্ণময় বৈশিষ্ট্য ও গুণাবলীর সমাবেশ। প্রকৃত অর্থে তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ শীর্ষস্থানীয় দেশনায়ক। প্রজ্ঞা ও অভিজ্ঞতায় পূর্ণ পরিশীলিত ছিল তার মনন। সুভাষচন্দ্র হলেন ভারতের জনগণমন অধিনায়ক ও ভারতের মুক্তিপথের বিজয় প্রতীক। ভারতবাসী প্রিয় নেতাজি, স্বাধীনতা সংগ্রামী প্রিয় নেতাজিকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্বাধীনতা আন্দোলনের নেতাজি সুভাষচন্দ্রের জাতীয় সংহতি। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। সুভাষচন্দ্রের কর্মজীবন যেমন ঘটনাবহুল, তেমনি রূপকথার কাহিনীর মতো রোমাঞ্চকর। নেতাজি সুভাষ অন্য জাতীয়বাদী দেশপ্রেমী নেতাদের মতো বিশেষ সম্প্রদায়গত ঐতিহ্যে নিজেকে আলাদা রেখে সনাতন ভারতের লোকতান্ত্রিক যে ঐতিহ্য সর্বশ্রেণীর সম্প্রদায়গত নিরপেক্ষ জনচিত্তে প্রবাহিত, তাতে নিমজ্জিত হয়ে আবহমান ভারতের মধ্যে তার প্রাণের মুক্তির সূত্র অন্বেষণ করতে সচেষ্ট হয়েছিলেন। আর সেই কারণেই সর্বশ্রেণীর মানুষের ইংরেজ বিরোধী আন্দোলনে একত্রিত করতে পেরেছিলেন। তিনি ছিলেন জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সংকীর্ণতার ঊর্ধ্বে মূলত সংস্কার মুক্ত পুরুষ। তার ক্রিয়াকাণ্ড কোনো বিচিত্র ঘটনা নয়। নেতাজি ভারতীয় ঐতিহ্যের সার্থক অবদান স্বাধীনতা আন্দোলনের শেষ পর্যায়ে গড়ে উঠেছিল তা অব্যাহত রাখা যায়নি, বরং যুদ্ধোত্তর ভারতের জাতীয় নেতৃত্বে, বিশেষ করে স্বাধীনতার পরবর্তীকালে শাসক দল চেষ্টা করেছেন কীভাবে জাতীয় জীবন থেকে নেতাজি ও আজাদ ফৌজকে সরিয়ে রাখা যায়। দ্বিতীয় মহাযুদ্ধের শেষে লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাবাহিনীদের বিচারকে কেন্দ্র করে দেশের সকল ভাষাভাষী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে যে প্রচণ্ড আবেগ উন্মাদনার সৃষ্টি হয়েছিল, সেই সময় ছাত্র যুব আন্দোলন, কৃষক শ্রমিক আন্দোলন, করাচি, বোম্বাই, কলকাতায় নৌবিদ্রোহ, জব্বলপুর বিহারে পুলিশ বিদ্রোহ মধ্য দিয়ে হিন্দু মুসলমান, শিখ, খ্রিস্টান, বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি ও দক্ষিণ ভারতের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তার উপর নির্ভর করে দেশ বিভাগের জন্য ইংরেজ শাসক দলের চক্রান্ত, মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব, দাঙ্গা হাঙ্গামার রাজনীতিকে পরাস্ত করা সম্ভব ছিল। কিন্তু কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব গণ আন্দোলনের জোয়ারে ভেসে যাবার ভয়ে ভীত হয়ে এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন এবং বিভেদের রাজনীতির কাছে আত্মসমর্পণ করে দেশ বিভাগে সম্মত হন। হিন্দু মুসলমান দুই পৃথক জাতি এই কথা মেনে নেন। ভারতে হিন্দু মুসলমান দুই পৃথক জাতির এই কথা দেশ বিভাগের সম্মত হয়ে 47-এর কংগ্রেস নেতৃত্ব সেদিন যে বিষবৃক্ষ রোপণ করেছিলেন, আজ তার শাখা প্রশাখা বিস্তার করে ভারতের আকাশ বাতাসকে বিষাক্ত করে তুলেছে। সংবিধানে ঘোষিত ধর্মনিরপেক্ষতা বিষবৃক্ষের মূলোৎপাটন করতে পারেনি। ভারতের মুসলমান সম্প্রদায় যদি অপর সম্প্রদায়টি পৃথক হয়, তবে শিখরাই বা পৃথক হবে না কেন? দ্রাবিড়, নাগা, কামতাপুরী, গুর্খা ইত্যাদি জাতি বা কেন পৃথক দাবি জানাবে না? অসমিয়ারা কেন বা বলবে না যে অসমিয়াদের জন্য ভাষাভাষীদের এখান থেকে বিদায় নিতে হবে, অন্যান্য ভাষাভাষীদের এখান থেকে বিদায় নিতে হবে? মারাঠারাই কেন বলবে না মুম্বাই, মহারাষ্ট্রের দক্ষিণ ভারতীয়দের এই দেশ ছেড়ে চলে যেতে হবে? 1947 খ্রিস্টাব্দের 15ই অগাস্ট দেশ স্বাধীন হবার 69 বছর আগেও গুজরাট, উত্তরপ্রদেশ, বিহারে প্রতি বছর ছোটোখাটো দাঙ্গা হিন্দু মুসলমানদের লেগেই থাকত। পশ্চিমবঙ্গের মতো গণতান্ত্রিক চেতনাসম্পন্ন রাজ্যেও ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, গোর্খাল্যান্ডের কামতাপুরী প্রভৃতি দাবি ওঠে।
এই বিচ্ছিন্নতার প্রবণতাকে যদি আজ রুখতে হয়, জাতীয় সংহতিকে যদি রক্ষা করতে হয়, তবে সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের উপর আমাদের নির্ভর করতে হবে। দেশে যখন ইংরেজ সরকারের উস্কানিতে হিন্দু মুসলমান বিরোধ চলছিল, তখন নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজে হিন্দু মুসলমান, শিখ, খ্রিস্টান, বাঙালি, বিহারি, পাঞ্জাবি, মারাঠি, দক্ষিণ ভারতীয়, এমনকি গুর্খা, নাগা ও অ্যাংলো সবাই ঐক্যবদ্ধভাবে মাতৃভূমির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে এবং একত্রে প্রাণ বিসর্জন করেছে। আজাদ হিন্দ ফৌজ প্রথম নয়, সুভাষচন্দ্র ভারতের রাজনীতির প্রবেশের প্রথম দিন থেকে ঐক্যই প্রতিষ্ঠার চেষ্টা করেন এবং তার নেতৃত্বে গড়ে ওঠে ভারতের বামপন্থী আন্দোলনের এই ঐক্য অনেকাংশে সফল হয়েছিল। তবে এই জাতীয় সংহতির সার্থকতা আমরা দেখতে পাই আজাদ হিন্দ ফৌজের মধ্যে। দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে সুভাষচন্দ্র প্রথমে জার্মানি গিয়ে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেন। বার্লিনে প্রবাসী ভারতীয়দের নিয়ে সুভাষচন্দ্র ফ্রি ইন্ডিয়া সেন্টার হলে পরবর্তীকালে আজাদ হিন্দ ফৌজ ও সরকারের অঙ্কুরোপণ করেন। এই সভায় উপস্থিত সবাই জার্মানি তথা ইউরোপের নানা স্থান থেকে আগত প্রতিনিধিরা ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিচালনার জন্য সুভাষচন্দ্রের নেতৃত্ব মেনে নেন। এই সভা থেকে সুভাষচন্দ্রকে নেতাজি উপাধি আখ্যা দেওয়া হয়। এই সভায় নেতাজি ভারতবাসীদের সম্বোধন করে জন্য তিনি বলেন, জয় হিন্দ ধ্বনি ব্যবহার করেন। জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন ভাষাভাষী নির্বিশেষে সকল ভারতবাসী জয় হিন্দ ধ্বনিতে একত্রিত হলো। সবাই অনুভব করল তারা একা এবং ধর্মমত নির্বিশেষে সকলেই ভারত মাতার সন্তান। জয় হিন্দ এমন একটি ধ্বনি যা কারো প্রাদেশিক বা ধর্মীয় ধারণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়। এমন এক ধ্বনি যা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারতের সকল অঞ্চলের মানুষের কাছে সমভাবে গ্রহণীয়। 1941 খ্রিস্টাব্দের 2 নভেম্বর সভায় নেতাজি দ্বিতীয় প্রস্তাব করেন যে জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হবে। এই জনগণ মন ভারতের সকল প্রদেশ ও ধর্মের ঐক্যের সঙ্গীত। কিন্তু ভাষার অসুবিধার জন্য 3 জনের উপসমিতির উপর নতুনভাবে রচনার দায়িত্ব অর্পণ করা হলো। নতুন সঙ্গীত জনগণ মনকে ভিত্তি করেই রচিত, তবে কিছুটা তফাৎ আছে। হুসেন নামে আজাদ হিন্দ ফৌজের এক সৈনিক এই সঙ্গীত রচনা করেন। নেতাজি অত্যন্ত আনন্দিত হয়ে হুসেনকে এই কাজের জন্য $10,000 পুরস্কার দেন। 1941 খ্রিস্টাব্দে 2 নভেম্বর সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভারতের জাতীয় ভাষা রূপে রোমান হরফে হিন্দুস্তানি ভাষাকে গ্রহণ। নেতাজি হিন্দুভাষী নন, তিনি ইংরাজি শিক্ষায় শিক্ষিত, কিন্তু তিনি বুঝেছিলেন সারা ভারতের জন্য যে ভাষাটি হিন্দি, তবে তা সংস্কৃত ভাষা কঠিন হিন্দি নয়। নেতাজির প্রস্তাবিত সম্বোধন জয় হিন্দ, জাতীয় সঙ্গীত জনগণ মন ও জাতীয় ভাষা হিন্দি নানা ধর্ম, বর্ণ, বিভিন্ন ভাষাভাষী ভারতবাসীদের ঐক্যসূত্রে আবদ্ধ করেছিল মাতৃভূমির শৃঙ্খল মোচনের সংগ্রামে। এন.জি. গানপুল লিখেছিলেন, নেতাজি কীভাবে তার জ্বলন্ত দেশপ্রেমী অসাধারণ ব্যক্তিত্বের দ্বারা আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের অনুপ্রাণিত করেছিলেন এবং দেশের জন্য প্রাণ বিসর্জনে উদ্বুদ্ধ করেন। আহার, ধর্মীয় আচরণ ও নানাবিধ সংস্কারের বাধা অতিক্রম করে ভারতীয় সৈনিক এবং ফ্রি ইন্ডিয়া সেন্টারের সঙ্গে যুক্ত ভারতীয়রা ঐক্যবদ্ধ হন। দক্ষিণ পূর্ব এশিয়ায় আগমনের পর নেতাজির নেতৃত্বে কেবল ইংরেজ সেনাবাহিনীর সৈন্যরাই আবদ্ধ হননি। বার্মা, সিঙ্গাপুর, মালয়, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপানের লক্ষ লক্ষ ভারতীয় মাতৃভূমির স্বাধীনতার জন্য সংগ্রামে এগিয়ে আসেন। সকল বাধার প্রাচীর অতিক্রম করে এক মহান ভারতীয় জাতীয়বাদ গড়ে ওঠে। নেতাজির আহ্বানে সাড়া দিয়ে সকল ধর্ম, জাতি, বর্ণ, বিভিন্ন ভাষাভাষীর ভারতীয় বংশোদ্ভূতরা সেদিন দেশমাতৃকার চরণে আত্মাহুতি দিতে এগিয়ে আসেন। জাতি, বর্ণ নির্বিশেষে মেয়েরা এসেছিলেন দলে দলে ঝাঁসি বাহিনীতে যোগ দিতে। বালকরা বালক সেনায়। ভারতে যখন হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে, তখন নেতাজির আদর্শে অনুপ্রাণিত টিকিদারি নিরামিষাশী হিন্দু সৈনিক ও দাড়িওয়ালা গোমাংসাহারী মুসলিম সৈনিক ব্যাঘ্রলম্বিত ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে আরাকান সীমান্তে একসঙ্গে লড়েছেন। একই থালায় খাচ্ছেন,
একে একে অপরকে রক্ত দিচ্ছেন, এক অসম্ভব সংহতির বাতাবরণ সৃষ্টি হয়েছিল। এটা সম্ভব হয়েছিল এ কারণেই যে কোনো রকম ভেদাভেদ নেতাজি মানেননি। আজাদ হিন্দ ফৌজের অন্যতম প্রধান সেনানায়ক শাহজাহান ওয়াজ খান তার আইএনএ গ্রন্থে লিখেছেন এবং বাঙ্গানুবাদ গ্রন্থে আজাদ হিন্দ ফৌজ নেতাজি চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোং লিমিটেড কলকাতা 1947 পৃষ্ঠায় 7 পৃষ্ঠায় নেতাজি সম্পর্কে লিখেছেন, ধর্ম সম্বন্ধীয় বা প্রাদেশিক ভেদাভেদ তার কাছে বিন্দুমাত্র ছিল না। এসব তিনি আমলই দিতেন না। হিন্দু, মুসলমান, শিখ, মারাঠি সবাইকে তিনি সমচোখে দেখতেন এবং তার একইভাবেই সমগ্র হিন্দ ফৌজকে অনুপ্রাণিত করেছিল। আজাদ হিন্দ দলে ধর্মগত ও সাম্প্রদায়িক বিভেদের নামগন্ধ ছিল না, অথচ প্রত্যেক লোকরাই ধর্মমত অনুসারে উপাসনা করার অধিকার আছে। তিনি তার সৈন্যদের বেশ ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন তারা সকলেই একই ভারত মাতার সন্তান, সুতরাং তাদের কারও কোনো পার্থক্য থাকতে পারে না। নেতাজি সম্পর্কে সেনানায়ক শাহ নওয়াজ খান তার গ্রন্থে লিখেছেন, তার অনুপ্রেরণায় আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম এবং স্পষ্ট উপলব্ধি করেছিলাম ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিদ্বেষ শুধু বিদেশিদের সৃষ্টি। এই বিদ্বেষের ভাব যে আমাদের মন থেকে সম্পূর্ণ